লাস্ট আমাদের কি হয়েছে? অ্যাকাউন্ট গ্রুপ পোস্টিং পিরিয়ড হয়ে গেছিলো। পোস্টিং পিরিয়ড। এবার আজকে আমাদের করার কথা আছে রিটেন আর্নিং অ্যাকাউন্ট। রিটেন আর্নিং অ্যাকাউন্ট, ঠিক আছে? রিটেন আর্নিং অ্যাকাউন্ট। রিটেন আর্নিং অ্যাকাউন্টটা কি? বেসিক্যালি রিটেন আর্নিং অ্যাকাউন্টকে এসএপিতে বলা হয় ডামি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। দেখবেন যে যখনই কোনো সফটওয়্যারে কোনো কোম্পানি ক্রিয়েট করা হয়, দুটো অ্যাকাউন্ট আছে যেগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। তার মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কারণ হচ্ছে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই জন্যই ক্রিয়েট হয়ে যায় যে যখনই আপনি আলটিমেটলি কোনো জিএল ক্রিয়েট করতে যাবেন, তখন জিএল ক্রিয়েট করতে গেলে আপনাকে অ্যাকাউন্ট গ্রুপ দিতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট গ্রুপে কি না, এটা এই অ্যাকাউন্টটা বেসিক্যালি ব্যালেন্স শিটের না প্রফিট অ্যান্ড লসের, ঠিক আছে? যে অ্যাকাউন্ট তো যে কোনো গ্রুপের হবে, আইদার ব্যালেন্স শিট গ্রুপের হবে অ্যাসেট বা লাইবিলিটি, অথবা প্রফিট অ্যান্ড লসের হবে ইনকাম বা এক্সপেন্ডিচার। তো এখন যখনই আপনি এটা দিতে যাবেন, তো তখনই কিন্তু আলটিমেটলি আপনাকে প্রফিট অ্যান্ড লসটা চাইবে। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি কী আছে, যে অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট বলে কোনো জিএল অ্যাকাউন্ট হয় না। ব্যালেন্স শিটটা বেসিক্যালি হচ্ছে একটা স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। বাট প্রফিট অ্যান্ড লস বলে কিন্তু অফিসিয়ালি একটা জিএল অ্যাকাউন্ট হয়। এবং এই জিএল অ্যাকাউন্টটা আমরা দিয়ে বেসিক্যালি আমরা কি করি না, প্রফিট অ্যান্ড লসের একটা ফিগার বার করি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের বেসিক্যালি যেটা করার ব্যাপার আছে সেটা হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস জিএল ক্রিয়েট করার ব্যাপার আছে, ঠিক আছে? তো ওই প্রফিট অ্যান্ড লস জিএলটা ক্রিয়েট না থাকলে আপনি প্রফিট অ্যান্ড লসের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাকে অ্যাক্টিভেট করতে পারবেন না, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রফিট অ্যান্ড লসের গ্রুপটাকে অ্যাক্টিভেট করতে গেলে, এই জিএলটা ক্রিয়েট করতে গেলে আপনার তো মিনিমাম একটা জিএল চাই, প্রফিট অ্যান্ড লসের জিএল চাই। তো আপনার তো জিএল নেই। কারণ আপনি যখনই জিএল ক্রিয়েট করতে যাবেন, তখন পিএলটা তো ইটসেলফ একটা জিএল, ঠিক আছে? ভালো করে বুঝে নিন জায়গাটা। পিএল তো প্রফিট অ্যান্ড লসটা ইটসেলফ একটা নিজের জিএল, ঠিক আছে? তো আপনার তো জিএল ক্রিয়েট করতে গেলে জিএল চাই। সেই জন্যে ওরা কি করবে, যে আপনাকে একটা প্রফিট অ্যান্ড লসটাকে আমরা এসএপিতে কী করি, রিটেন্ড আর্নিং অ্যাকাউন্টের রুট দিয়ে বানাই, ঠিক আছে? আমরা প্রফিট অ্যান্ড লসকে যেমন অন্যান্য সফটওয়্যারে ডাইরেক্ট প্রফিট অ্যান্ড লস দিয়ে বানাই, সেই জন্য প্রফিট অ্যান্ড লসকে আমরা এখানে কী করি, রিটেন আর্নিং অ্যাকাউন্ট দিয়ে বানাই। রিটেন আর্নিং মানে এটা একটা ওয়ান টাইপের, যাকে বলে বলে না যে ভেন্ডার টাইপের, সেরকম আগে যে রিটার্নিং অ্যাকাউন্টকে দায়িত্ব দিয়েছি প্রফিট অ্যান্ড লসটাকে বার করার জন্য। তো এখন রিটার্নিং অ্যাকাউন্টকে যদি দায়িত্ব দিই, তাহলে রিটার্নিং অ্যাকাউন্টকে তো প্রফিট অ্যান্ড লসের যে জিএলগুলো, সেই জিএলগুলো যাতে সে অ্যাক্সেস করতে পারে, তাহলে সেই পিএল অ্যাকাউন্টের নাম্বারটাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রফিট অ্যান্ড লসের যে সমস্ত জিএলগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবে। তো সেই কারণে কি করা হয়েছে, বেসিক্যালি ওই প্রফিট অ্যান্ড লসের যে জিএলটা আছে, ওই প্রফিট অ্যান্ড লসের জিএলটা আলটিমেটলি আমরা রিটার্নিং অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে রাখবো, ঠিক আছে? পরে যখন ফাইনালি ক্রিয়েট করবো নর্মাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তখন আমরা ওই জিএল অ্যাকাউন্টটা বসিয়ে দেবো। তো এটা অ্যাক্টিভেটটা করতে হয় OB53 থেকে। OB53-তে যান। চার্ট অফ অ্যাকাউন্টস দিন। কন্টিনিউ। এখানে প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট চাইছে। আমরা সাধারণত ব্যালেন্স শিটের স্টেটমেন্টকে আমরা করি ওয়াই, আর প্রফিট অ্যান্ড লস হচ্ছে এক্স। তো এটা হচ্ছে এসএপি স্ট্যান্ডার্ড, আপনি অন্য স্টেটমেন্টের নামও দিতে পারেন, সেটা কোনো কথা নয়। তো আপনি এক্সই দিয়ে দিন, প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট এক্স, এক্স ওয়াই জেডের এক্স, হ্যাঁ। OB53 দিয়ে করলাম এটা। রিটেন আর্নিং অ্যাকাউন্ট, ঠিক আছে?
এখানে এক্স দিলেন। এবার অ্যাকাউন্ট নাম্বারে এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, নট নেসেসারি। তো আপনি নাম্বার ধরুন একটা এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়ে দিলেন, যে একটা ফিকটিশিয়াস নাম্বার দিয়ে দিলেন, ধরুন সে ধরুন 500, ঠিক আছে, নাম্বার দিয়ে দিলেন, দিয়ে এন্টার। যখনই আপনি এন্টার মারবেন ওখানে আপনাকে একটা ইয়েলো কশন দেবে। ইয়েলো কশনটা কি হলো, এই 500 অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট নেই। তো এটা ইয়েলোটা কশনটা এসএপিতে কী হয় যে আমরা এন্টার মেরে এগিয়ে যেতে পারি, ঠিক আছে। যেই এগিয়ে গেলাম, হ্যাঁ অফ হয়ে যাবে। যে এগিয়ে গেলাম তো সেইখানে এবার আমরা নতুন করে ক্রিয়েট করতে পারবো। এবার এটাকে সেভ করে দিন। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টটা, প্রফিট অ্যান্ড লসটাকে অ্যাক্টিভেট করে দিলাম। তাহলে অ্যাক্টিভেট করে দিলে কি হচ্ছে, আলটিমেট আপনার আমরা এবার জিএলটা ক্রিয়েট করতে পারবো। এবার যখন অরিজিনালি প্রফিট অ্যান্ড লসটা ক্রিয়েট করবেন ফাইনালি, তখন কী হবে, তখন আপনি এইখানে আবার ঢুকে এই নাম্বারটা, অরিজিনাল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে, যখন অরিজিনালি ক্রিয়েট করব। হলো, তাহলে প্রফিট অ্যান্ড লসটা হয়ে গেল। এবার আসছি আমরা যে যখন এসএপিতে কাজ করা হয়, এটা আমি কিছু না লিখলেও পারতাম। 500 হচ্ছে এটা মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লসের যে জিএল অ্যাকাউন্টটা বানাবো, সেই জিএল অ্যাকাউন্টের নাম হচ্ছে 500 নাম্বার, ঠিক আছে। এইটা অরিজিনালি যে একটা বানাবো পরে, তখন আমরা এইটা 500 টাকা সরিয়ে ওইটা বসিয়ে দেবো। এটাকে আমরা কোনো নাম্বার না দিলেও কোনো অসুবিধা ছিল না। এখানে যদি আমরা কোনো নাম্বার নাও দিলাম, দেখি আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে যদি কোনো নাম্বার নাও দেন আপনি, ঠিক আছে, দিও এন্টার বলুন, সেভ নিয়ে নেবে। ঠিক আছে, এটা না দিলেও কিছু নেই, কিন্তু এই যে এক্সট্রা দিয়ে দিলেন, এক্সট্রা দেওয়া মানে কি প্রফিট অ্যান্ড লসটা অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে কোনটা অ্যাক্টিভেট হলো, আপনাকে আমি যখন জিএল ক্রিয়েট করবো দেখাবো, যে ওখানে জিএল ক্রিয়েট করতে গেলে প্রথমেই আপনাকে অ্যাকাউন্ট গ্রুপ চাওয়ার পরই বলবে প্রফিট অ্যান্ড লস না ব্যালেন্স শিট কোন গ্রুপের, তখন আপনাকে বলতে হবে। তো সেই সময়তে আপনি আর কি ওইটা যদি এখানে প্রফিট অ্যান্ড লস না থাকে, তাহলে কিন্তু আপনি ওটা অ্যাক্টিভেট করতে, ওখানে কাজটা করতে পারবেন না। সেই জন্য আমরা এখানে এটাকে অ্যাক্টিভেট করে রেখে দিলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট আমরা যেটা করব, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউজারকেই সাধারণত কি করা হয়, প্রত্যেকটা ইউজারকে সাধারণত একটা পারমিশন দেওয়া হয়। পারমিশন কি না, সে কত টাকা পর্যন্ত এন্ট্রি করতে পারবে, ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে পারমিশন, ওকে। এই পারমিশনটাকে বলা হয় টলারেন্স। টলারেন্স ফর এমপ্লয়িজ, মানে টলারেন্স ফর এমপ্লয়িজ, ঠিক আছে। এখানে আপনি তো এসএপি ইউজার দিয়ে ঢুকেছেন, তো আপনি একজন নিজে ইউজার, তো সেই ইউজার হিসাবে আপনাকে একটা টলারেন্স দিতে হবে, OBA4। নিউ এন্ট্রিজ, ঠিক আছে। এখানে গ্রুপ দেবেন না, এখানে কোম্পানি কোডটা লিখুন। এবার দেখুন অ্যামাউন্ট পার ডকুমেন্ট। অ্যামাউন্ট পার ডকুমেন্ট মানে কি, অ্যামাউন্ট পার ডকুমেন্ট হচ্ছে জিএল যে পোস্টিং করবেন, সেই জিএল পোস্টিংয়ের হায়েস্ট লিমিট, ম্যাক্সিমাম লিমিট। মানে ধরুন এখানে আপনি দিলেন 50 lakhs, তার মানে আপনি যে কোনো জিএল ম্যাক্সিমাম 50 lakhs টাকা পর্যন্ত এন্ট্রি করতে পারবেন, হায়েস্ট সিঙ্গেল এন্ট্রির হায়েস্ট লিমিট। এরকম নয় যে টোটাল 50 lakhs অ্যামাউন্ট, না, আপনি যে 50 lakhsের যে কোনো এন্ট্রি করুন, যত ইচ্ছা এন্ট্রি, কিন্তু বাট সিঙ্গেল এন্ট্রির হায়েস্ট লিমিট 50 lakhsের বেশি হবে না, ঠিক আছে। বা 10 lakhs, যেটা ইচ্ছা 25 lakhs। তো এইখানে যেটা হচ্ছে অ্যামাউন্ট পার ডকুমেন্ট, এইটা হচ্ছে জিএল পোস্টিংয়ের হায়েস্ট লিমিট। লিমিটটা দিয়ে দিন, কত দেবেন।
হুম। এবার পরের লাইনটা হচ্ছে অ্যামাউন্ট পার ওপেন আইটেম অ্যাকাউন্ট আইটেম। এটা হচ্ছে যখন আমরা ভেন্ডার কাস্টমার করব তখন এটা আমরা বুঝবো। ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ডার কাস্টমার ইনভয়েসের জন্য। তো আপাতত জিএল তো করছি, আমরা এটাকে সেভ করে দিন। কন্টিনিউ। ঠিক আছে, এরপর তাহলে আমাদের টোটাল গ্লোবাল সেটিংসের স্টেপগুলো কমপ্লিট হয়ে গেল। টোটাল 16টা স্টেপ হলো। আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি। ফার্স্ট আমরা কোম্পানি করেছিলাম, তারপর করেছিলাম কোম্পানি কোড, তারপর কোম্পানি কোডের সঙ্গে কোম্পানিকে অ্যাসাইন করেছিলাম। ঠিক আছে, তারপর বিজনেস এরিয়া, তারপর করেছিলাম ফিসকাল ইয়ার, তারপর ফিসকাল ইয়ারের সঙ্গে কোম্পানি কোডকে অ্যাসাইন করেছিলাম, তারপর ফিল্ড স্ট্যাটাস, তারপর ফিল্ড স্ট্যাটাসের সঙ্গে কোম্পানি কোডকে অ্যাসাইন করেছিলাম, তারপর চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস থেকে কোম্পানি কোডকে অ্যাসাইন করেছিলাম, তারপর করেছিলাম অ্যাকাউন্ট গ্রুপ, তারপর পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করেছিলাম। ঠিক আছে, তারপর আমরা করেছিলাম ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট। ঠিক আছে, তারপর আজকে আমরা করলাম রিটেন আর্নিং অ্যাকাউন্ট। ঠিক আছে, আর নেক্সট যেটা করলাম সেটা হচ্ছে আপনার টলারেন্স লিমিট। ঠিক আছে, এই টোটাল জিনিসটা হচ্ছে 16। হুম, বুঝতে পারলাম না, আর একবার বলুন কি বললেন। যার জন্যেই আমি কি করছি, যে আমরা যে এই ক্লাসগুলো যে রেকর্ডিং, হুম হুম, আচ্ছা, হ্যাঁ। তো সেটা তো ভালো হলো যে আপনার এটা তো করা থাকছে। এবার ন্যাচারালি এটাকে শো করে আপনি সামনে মুভমেন্ট করতে পারবেন। কারণ যতক্ষণ না পর্যন্ত এটাকে আপনি দেখাতে পারবেন, ঠিক আছে, বা যতক্ষণ পর্যন্ত এটাকে পুরো নলেজ ক্লিয়ার করতে পারবেন, ততক্ষণ তো আপনার আলটিমেটলি কোনো প্রোগ্রেস হবে না না। কারণ আপনাকে এই টোটাল জিনিসগুলো যেগুলো করছেন, আপনার যা ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী তো সেটা ফিকোটা ঠিক ছিল, কিন্তু বেসিক্যালি ওরা এমএমটা আপনাকে ওখানে ওই জায়গাটায় কাজ করিয়েছিল ওদের যেহেতু দরকার ছিল। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো আপনার যখন নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড ওয়াইজ তো আমাকে শিখতে হবে না, ওটা ফ্যাক্টর করে যায় না। ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য ওই জন্যই এটা বেসিক্যালি লাগে। ঠিক আছে,
হ্যাঁ, আপনি 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 ইন ফিউচার এইটা থেকে এখান থেকে আপনি এটাকে এনক্যাশ করতেই পারবেন, কারণ হচ্ছে যখনই আপনার এইটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার থাকছে নলেজ একদম টোটাল স্টেপ বাই স্টেপ, ততক্ষণ কিন্তু আপনি কোনো মুভমেন্ট করতে পারবেন না। ঠিক আছে? কারণ যে কাজটা আপনারা করেছেন বা করে মানে যতটুকু এ করেছেন, ওইটা কিন্তু আলটিমেটলি এসএপির কোনো কমপ্লিট পার্ট নয়। ঠিক আছে? ওটা একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে থেকে কিছুটা কাজ করিয়ে নেওয়া। তো এইখানে কি, তারপর আমরা ম্যাগনেটিক সিস্টেমও কাজ করি, মানে 4.0 হয়ে থাকে। হ্যাঁ, ওটা তো অনেক ওল্ড সিস্টেম। ঠিক আছে? অবসোলেট। অবসোলেট যাকে বলে। তো এবার কথা হচ্ছে যে যখন আপনি এটা করবেন তখনই না আলটিমেটলি আপনারও নিজের কনফিডেন্স গ্রো করবে না আমাকে কেউ। আর দ্বিতীয় কথা কী বলুন তো, এখন যে জিনিসটা হয়েছে বেসিক্যালি, এখন অলমোস্ট সবাই কিন্তু চায় একটা কমপ্লিট মানে নলেজ রয়েছে এরকম পার্সন। ঠিক আছে? কেউ চায় না আলটিমেটলি যে না ঠিক আছে আসুক দেখে নিচ্ছি। ঠিক আছে? তো এই জন্যে যে বেসিক্যালি এটা করার উদ্দেশ্য এটাই। ঠিক আছে? তো এই যে তোমরা যে কাজ করছো ওগুলো এসএপি তে করো না বুঝছো কাউন্টিং? না, ওটা অ্যাকাউন্টিংটাই করে ও। ঠিক আছে? ওর এসএপিতে মুভমেন্ট হয়ে যাবে আস্তে আস্তে, কারণ ওই যেহেতু এটা করছে। ঠিক আছে? ঠিক আছে, আপনি যদি কোনো মানে এখন তো মার্কেট ভালো আছে, সেরকম কিছু। এইখানে কি বলুন তো, কমপ্লিট নলেজটা যখন আমি যখন একটা সময়তে নিজে এই প্রফেশনে এসছিলাম, ঠিক আছে, আমি সত্যি কথা বলতে কি আপনারা তো তবু জেনে আসছেন, আমি পুরো না জেনে এসছিলাম। আমি এসএপি যে এরকম ধরনের একটা ওয়ান টাইপ অফ প্রফেশনাল কোর্স সেটাই জানতাম না। আমি জানতাম যে এটা ওই আদার্স 5টা কোর্সের মতো, এটাও ওই একটা ধরনের এন্ড ইউজারের কোনো ভালো কিছু। এবার যখন আমি এখানে এলাম, এসে গিয়ে দেখলাম যে না এটা তো একটা অন্যরকম জিনিস। তখন আমি চিন্তা করেছিলাম খুব সহজেই যে না এটার থেকে অনেক কিছু বেশি কিছু বার করা যেতে পারে। ঠিক আছে? এবার হচ্ছে যে যখন আমি কাজ করতে গিয়েছিলাম, ঠিক আছে, কাজ করতে গিয়ে দেখলাম যে যখন ফার্স্ট ভেন্ডার পেরোলে কাজ করতে গিয়েছিলাম 2013 এরকম সময়তে, যে সব থেকে পুয়োর জায়গা যেটা আছে তখন তো অনেক আরও আগে। ঠিক আছে? তো তখন কি ছিল যে তখন বেসিক্যালি নলেজেবল পার্সনের সংখ্যা কিন্তু অনেক কমই ছিল। ঠিক আছে? তো এবং যারা যারা কাজ করতো তারাও যে খুব মানে কি বলবো সাউন্ড নলেজ এই ব্যাপারটা পাইনি। তখনই আমি ডিসিশন নিয়েছিলাম না এখানে বেশি দিন থেকে লাভ নেই, আলটিমেটলি যে এটাকে যদি এডুকেশনে প্রোগ্রেস করতে পারি তাহলে হয়তো অনেকটা ভালো হবে। তো এডুকেশনে প্রোগ্রেস করতে গেলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে প্রচুর মানে কি বলবো মানে সোর্স লাগে। ঠিক আছে? তো সেইটা আমার কাছে আবার কিছুই ছিল না আলটিমেটলি। যাই হোক, তখন থেকে আস্তে আস্তে অনেকে প্রচুর ঘুরেছিলাম। ঠিক আছে? ঘুরতে 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 আলটিমেটলি অলমোস্ট একদম পুরোটাকেই নিজের মতো করে করতে হয়েছিল। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি বলুন তো, দেখুন আমিও কিন্তু জানতাম না যে আলটিমেটলি এইখান থেকে। তো আপনার আপনি কিসের ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, আপনার কিসের ব্যাকগ্রাউন্ড? আমি আমি কমার্স গ্র্যাজুয়েট ছিলাম এবং আমি 15 ইয়ার্স এমএনসিতে চাকরি করেছিলাম। ঠিক আছে? এবং চাকরির লাস্টের দিকে আমি ঠিক করলাম যে না এবার একটুখানি রিমুভ করতে হবে এখান থেকে, না হলে আলটিমেটলি কোনো হবে না। তখনই আমি এসএপিতে আমাকে একজন বলেছিল এসএপিতে মুভমেন্ট করার জন্য। তো এসএপিতে মুভমেন্ট করার পরই আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। ওটা একটা বিশাল কি বলবো ভাইটাল ডিসিশন ছিল ওই সময়তে, অনেক কিছু হতে পারতো। তো যাই হোক, যে সেইখান থেকে আমি মুভমেন্ট করেছি করে আজকে এই জায়গায় এসেছিলাম দাঁড়িয়েছি। এবং চ্যালেঞ্জ সবসময়তেই রয়েছে। আজকে এই স্টিল নাও এই লকডাউন পিরিয়ডে যেখানে ইনস্টিটিউট অন্যান্য ইনস্টিটিউট পুরো অলমোস্ট এখন বন্ধ বা অনলাইনে ক্লাস করছে। ঠিক আছে? সেই জায়গায় বসে ক্লাস মানে ইনস্টিটিউট চালানো বা ক্লাস করানো এটাও কম বড় চ্যালেঞ্জ নেয়। এবার এখন যে লকডাউন খুলে গেলেই মানে উঠে গেলেও, যখনই উঠুক সে আজ উঠুক 6 মাস পরে উঠুক 3 মাস পরে উঠুক, তখনও যে মানে একদম ইনস্টিটিউটের স্টুডেন্ট চলে আসবে তাও নয়। ঠিক আছে? তো সেই জন্য আর কি জিনিসটা খুব চ্যালেঞ্জিং ডিসিশন এই জায়গাটাতে। আপনার কি স্টুডেন্টরা আউট অফ কলকাতাও আছে? হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ, আচ্ছা, তো সেই জন্য সেটা, তো অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় করা এই সেট অফ কোশ্চেন্স হ্যাঁ সেট আপটা কন্টিনিউয়াসলি করে রাখতে হয় না, কারণ আলটিমেটলি স্টুডেন্ট বিভিন্ন লেভেল থেকে আসে। আর দেখুন একটা মডিউলের উপর বেস করে থাকলে হয় না। কলকাতায় দেখুন সত্যি কথা বলতে কি একসঙ্গে 3টে মডিউল পড়াতে পারছে বা প্যারালালি এসপর হানা করাতে পারছে, এরম লোক মানে আপনি কিন্তু চট করে পাবেন না, ঠিক আছে। প্রচুর প্রচুর ফ্রড, ফ্রড মানে চূড়ান্ত ফ্রড। আমার কাছে স্টুডেন্ট আছে, 3জন স্টুডেন্ট এই লকডাউনের পরে জয়েন করেছে, জুলাই মাস জুন মাসে জয়েন করে, এখনও করছে ক্লাস। 35,000 করে ইনস্টিটিউটকে দিয়েছে, কলকাতার ইনস্টিটিউট, কিচ্ছু শিখতে পারেনি। ফার্স্ট দিন যখন ক্লাস করতে এসছে আমি জিজ্ঞেস করছি কোম্পানি কাকে বলে, কোম্পানি কোড কাকে বলে, তারা কেউ কোনোদিন শোনেইনি ওয়ার্ডু, সবই একই ডেফিনেশন বলছে, ঠিক আছে। এরকম প্রচুর আছে। এবার 35,000 বেয়ার করার পর আপনারা ইচ্ছা করবে যে না এটাকে নিয়ে আমি এটাকে অন্য জায়গায় একটা জায়গায় গিয়ে রেকটিফাই করি? এইটাও তো বিশাল প্রবলেম ফেস করছি না, যার জন্য অনেক চ্যালেঞ্জ। যার জন্য আমার যে ইন্টারভিউ প্যাটার্ন যে কোর্সটা নতুন তৈরি করেছি, এটার উদ্দেশ্যটাই হচ্ছে ওইটা আলটিমেটলি, যে যেটা ব্যাঙ্গালোর করে সেইটাকে আমি এখানে করেছি। তো সেইটার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে যাতে অন্তপক্ষে অ্যাটলিস্ট স্টুডেন্ট যারা প্রফেশনালি এই এতে থাকবে তারা যাতে কোর্সটা করে ইন্টারভিউতে পার্সু করতে পারে একদম। তো এটা আমাদের টোটাল সিস্টেমটা হয়ে গেল এখানে। এবার আসছি আমরা জিএল ক্রিয়েশন, ঠিক আছে। জিএল ক্রিয়েশন হচ্ছে বেসিক্যালি আমাদের 3খানা স্ক্রিনে একসঙ্গে কাজটা করতে হবে, ঠিক আছে। আমরা এতদিন যা কাজ করে এসেছি তাতে হচ্ছে একটা স্ক্রিনের মধ্যেই সব কাজ করে এসেছি, ঠিক আছে, একটা স্ক্রিনের মধ্যে বসেই বেসিক্যালি। বাট এখানে একসঙ্গে প্যারালালি 3টে স্ক্রিন কাজ করতে হবে এবং 2টো ডিভিশনে থাকবে, ঠিক আছে। সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। জিএল ক্রিয়েশনের টি কোড হচ্ছে FS00, /n হবে, /n দিয়ে দাও, হ্যাঁ এন্টার। S/n হবে, 4 হয়ে গেছে। হুম, আচ্ছা দাঁড়ান এখানে সেটিংসটা করে দিই আপনাকে আমি। এখানে 1 মিনিট, এই সেটিংসে গিয়ে ডিসপ্লে লাগবে না, এখন কোম্পানি কোড দিতে হবে না। আপনি কোম্পানি কোড ওখানে ক্লিক করলেন নাকি? K021 চার্ট এখন শো করছে না। শনিবার রবিবারগুলোতে তো বেশি ক্লাস থাকে। ম্যাক্সিমাম সবাই ওয়ার্কিং। আচ্ছা এখানে একটা জিনিস শিখিয়ে দিই,
কেউ মানে আপনি কিনা হ্যাঁ পেয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এই সেপ্টেম্বর মাসেই পেয়েছে। তো এই যে দেখুন, হ্যাঁ ডেলয়েট, এটা সরি পিডাব্লিউসি, কলকাতা হ্যাঁ পিডাব্লিউসি কলকাতায় পেয়েছে। কি করা মানে এখানে একদম সিম্পল ফিনান্স ব্যাকগ্রাউন্ডের। আমি সার্টিফিকেশন করেছি নাকি? ও সার্টিফিকেশন কোনো কাজেই লাগেনি, সার্টিফিকেশন যারা করেছে তাদের, যারা ইন্টারভিউ দিতে তাদের সার্টিফিকেশন কোনো কাজেই লাগেনি। সিম্পল আপনি যতই সার্টিফিকেশন করুন যাই করুন, সার্টিফিকেশন একটা বেঞ্চ মার্ক, ওটা এখানে কোনো কাজই লাগে না। বেসিক্যালি আপনার টোটাল যে ইন্টারভিউ প্যাটার্ন যেটা আছে, যেটা ইন্টারভিউ ওরিয়েন্টেশন আছে, সেটাকে যদি কেউ কভার করতে না পারে তাহলে কিচ্ছু হবে না। কারণ দেখুন ইন্টারভিউ কোর্সটা হচ্ছে এটা ব্যাঙ্গালোরে হয়, ঠিক আছে। এই কোর্সটা আমি কলকাতায় লাস্ট ইয়ারে চালু করেছিলাম সেপ্টেম্বর মাসে। তাতে কয়েকজন স্টুডেন্ট করেছিল, সবাই করতে পারিনি এখনও পর্যন্ত, কারণ মাঝখানে তো লকডাউন গেলেছে। তো ওই কোর্সটা এতটাই রিচ কোর্স ছিল যে ওখানে আমি যে ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করতাম বা যে ধরনের ক্লাসগুলো দিতাম, 8 10 12টা ক্লাস থাকতো ওখানে এক্সট্রা, খুব অল্প পয়সায় ক্লাসটা করেছিলাম, ঠিক আছে। তো সেটাতে আলটিমেটলি করে কিন্তু দারুণ সাকসেস পেয়েছে ইন্টারভিউতে। এবং টোটালটাই আমার ছিল ব্যাঙ্গালোর থেকে, কারণ ব্যাঙ্গালোরের স্টুডেন্ট গিয়েছিল ওখান থেকে। আলটিমেটলি 2016 সালে 17 সালে আমরা ওটাকে তৈরি করেছিলাম মডিউলটাকে। এখানে দেখুন তিনটে স্ক্রিন আছে, টাইপ ডেসক্রিপশন, কন্ট্রোল ডেটা, আর ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট, ঠিক আছে। এই যে পার্টটা আছে, হ্যালো, বলছি এখানে কেমন করে এলাম? ওই যে FS00 করে, এই যে এটা করে এলাম। আপনার স্ক্রিনটা একটু অন্যরকম লাগছিল, আমি সেটিংসে গিয়ে চেঞ্জ করে দিলাম। এই যে সেটিংসে গিয়ে এটা আমি জাস্ট চেঞ্জটা করে দিলাম, হায়ারকেল ডিসপ্লেতে গেলাম, গিয়ে আপনার ওইখানে স্ক্রিনটা একটার মধ্যে ছিল, আমি এটাকে ওই যে এটা ডিসপ্লেটা এরকম ছিল না ন্যাভিগেশনে, আমি ন্যাভিগেশনে ডিসপ্লেটা করে দিলাম, ঠিক আছে। আপনার ওখানে এই দিকে বাঁ দিকে আসছিল লেফট সাইডে, এই জায়গাটা অফ ছিল। তো এখানে এই দিকটা অফ থাকলে আপনি দেখতে পাবেন না আপনার কোম্পানি কোড বা কোন কোন জিএল ক্রিয়েট হয়েছে, কোন কোন অ্যাকাউন্ট গ্রুপ, সেটা দেখতে পাবেন না, ঠিক আছে। তো এই ধরুন এখানে একটা অন্য কোম্পানি কোড খোলা আছে, যেমন 0001, ঠিক আছে। তো এই কোম্পানি কোডে এই সমস্ত অ্যাকাউন্ট গ্রুপ করা আছে। তার মধ্যে অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে দেখবেন এখানে যদি অ্যারোতে যান দেখবেন এখানে এইখানে এই সমস্ত এরকমভাবে আপনার বিভিন্ন জিএল ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো এই যে জায়গাটা হচ্ছে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আপনার অপারেশন করতে হবে আপনাকে, টাইপ ডেসক্রিপশন, কন্ট্রোল ডেটা এবং হচ্ছে ক্রিয়েট। যেমন ধরুন এইখানে আমি যদি একটা পার্টিকুলার জিএলকে ধরি, ধরুন একটা কোনো পার্টিকুলার জিএলকে নিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এইখানে যে তিনটে স্ক্রিন আছে দেখুন, টাইপ ডেসক্রিপশন, কন্ট্রোল ডেটা এবং ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট, এই তিনটে স্ক্রিনে আপনার কাজ আছে। এই তিনটে স্ক্রিন দুটো সেকশানে ডিভাইড করা আছে। দুটো সেকশন মানে কি, একটা সেকশন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, একটা হচ্ছে কোম্পানি কোড। জিএল দুটো সেগমেন্টে ডিভাইড, একটা সেগমেন্টকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট সেগমেন্ট, একটা সেগমেন্টকে বলা হয় কোম্পানি কোড সেগমেন্ট। এটা সাধারণত ইন্টারভিউতে জিজ্ঞেস করে, হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার ইন জিএল। দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে কোম্পানি কোড সেগমেন্ট, একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। দেখুন এই যে টাইপ ডেসক্রিপশন স্ক্রিনটা, এই স্ক্রিনটা এখানে কি লেখা আছে, কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস। তার মানে এই স্ক্রিনটাকে কে কন্ট্রোল করছে, না এটাকে কন্ট্রোল করছে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে, ক্লিয়ার। আর এই যে সেগমেন্টটা দেখুন এখানে কন্ট্রোল ডেটা, এই সেগমেন্টটা হচ্ছে স্ক্রিনে অ্যাকাউন্ট কন্ট্রোল ইন কোম্পানি কোড। এইখানেও দেখুন কি করছে, ক্রিয়েট ব্যাঙ্ক পাবলিক ইন্টারেস্ট, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন কোম্পানি কোড। এবার দেখুন ব্যাপারটা কী হলো, তাহলে দুটো স্ক্রিনে কি হচ্ছে, এই কন্ট্রোল ডেটা এবং কোম্পানি কোড, এই ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট, এই দুটো স্ক্রিনই কিন্তু কন্ট্রোল করছে কোম্পানি কোড, আর এইটা চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। কেন এটা চার্ট অফ অ্যাকাউন্টস, দেখুন প্রথমে কি চাইছে, অ্যাকাউন্ট গ্রুপ, ঠিক আছে। আর আপনাকে যেটা বলছিলাম যে অ্যাকাউন্ট গ্রুপ দেওয়ার পরই আপনাকে বলতে হবে এটা পিএল না ব্যালেন্স শিট। দেখুন এটা প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট, এই দুটো।
তার ব্যালেন্স শিট বলে তো কোনো জিএল হয় না, প্রফিট অ্যান্ড লস বলে জিএল হয়। যদি প্রফিট অ্যান্ড লস জিএল না থাকে তাহলে আপনাকে একটা অ্যাক্টিভ হবে না, আর আপনাকে জিএলও ক্রিয়েট করতে দেবে না। আপনি বলুন আমি যদি আমি যদি জিএল অ্যাকাউন্ট হিসেবে পিএলটাই ফার্স্ট ক্রিয়েট করতে চাই, মেশিন কী করে জানবে যে আপনি পিএলটা ফার্স্ট ক্রিয়েট করতে যাচ্ছেন? মেশিন তো বুঝতে পারবে না। সেই জন্য কোনো রকমভাবে জিএল এখানে ক্রিয়েট করতেই দেবে না, যদি যতক্ষণ না পর্যন্ত আপনার প্রফিট অ্যান্ড লসের অ্যাক্টিভেশনটা রিটেন আর্নিংয়ে করা আছে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট গ্রুপ কোন জায়গাটা বলুন? এই কাজটা মানে আমি একটা জিএল এর ভিতরে যাওয়ার পর এইখানে এলাম ফার্স্ট, তিনটে স্ক্রিন দেখুন, টাইপ ডেসক্রিপশন, কন্ট্রোল ডেটা, আর হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। এই তিনটে স্ক্রিন আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে স্ক্রিনের মধ্যে আমি আপনাকে বলেছি কি দুটো সেগমেন্ট মানে দুটো ভাগ আছে। ঠিক আছে, এই জিএলের এই স্ক্রিনটাকে কন্ট্রোল করছে কে? কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন কোম্পানি কোড। ঠিক আছে, এইখানে দেখুন এই কন্ট্রোল ডেটা স্ক্রিনটা দেখুন, এটাও কন্ট্রোল কে করছে? অ্যাকাউন্ট কন্ট্রোল ইন কোম্পানি কোড, মানে এটাও কন্ট্রোল করছে কোম্পানি কোড। বাট এই যে টাইপ ডেসক্রিপশন স্ক্রিন, এই স্ক্রিনটাকে কন্ট্রোল করছে কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে দুটো সেগমেন্ট পেলাম, একটা হচ্ছে কোম্পানি কোড সেগমেন্ট, একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেগমেন্ট। ঠিক আছে, দুটো ভাগ হলো। তাহলে এই যে সেগমেন্টটা, এই যে স্ক্রিনটা আছে, এটাকে বলা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেগমেন্ট। কেন বলছে? প্রথমে অ্যাকাউন্ট গ্রুপ চাইছে। ঠিক আছে, প্রথমে অ্যাকাউন্ট গ্রুপ চাইছে। তাহলে অ্যাকাউন্ট গ্রুপটা আপনি কোথায় ক্রিয়েট করেছেন? কার আন্ডারে? যখন অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করেছেন, এই সমস্তগুলো না এখন থেকে মেমোরিতে নিয়ে নিন। ঠিক আছে, কী বলুন তো, এসএপি প্র্যাকটিস করার একটা কি প্রসেস আছে। ঠিক আছে, আমি যখন 7 বছর আগে প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু আমার এতটা নলেজ ছিল না। ঠিক আছে, বাট কী হচ্ছে, এইটাকে নিয়ে থেকে রিসার্চ করতে করতে ডে আফটার ডে করতে করতে এখন কি হয়েছে, এখন আমাকে কিন্তু মেশিনের সামনে বসে কিন্তু প্র্যাকটিস করতে হয় না অতটা। ঠিক আছে, কারণ কি আজকে এবার ধরুন আজকে তাহলে আপনি কি এখন 7 বছর পর এই জায়গায় আসবেন না? আপনাকে কি করব, আপনাকে আমি প্রসেসটা বলে দেবো, ইজিয়েস্ট ওয়ে, যে ওয়ে দিয়ে আপনি আলটিমেটলি জিনিসটাকে আপনার মেমোরিতে রেখে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে বড়। দেখুন, যার জন্য আমি ওই কি বলবো ভিডিও রেকর্ডিংগুলো দিয়ে দিই। ঠিক আছে, এগুলো কারোর পক্ষে পসিবল নয় বসে বসে হয়তো এভরিডে প্র্যাকটিস করা। আর এভরিডে প্র্যাকটিস করলেই যে আপনার বিরাট নলেজ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ যতক্ষণ না পর্যন্ত এই ফিল্ডগুলোর মানে কোথায় কোনখান থেকে ফিল্ডটা আসছে, ধরুন এই যে ফিল্ড অ্যাকাউন্ট গ্রুপ, এইটা আসছে কোত্থেকে? এই ফিল্ডটা আসছে আপনার বেসিক্যালি আপনি যে যখন অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্ট গ্রুপে। তার মানে এই অ্যাকাউন্ট গ্রুপটা কোথায় ক্রিয়েট করেছিলেন? অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করার সময় আপনাকে কী চেয়েছিল? ফার্স্ট চেয়েছিল চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, ভালো করে দেখুন লিঙ্কটা কোথাকার সঙ্গে কোথায় লিখে, এই যে কথাটা লিখেছে এখানে কন্ট্রোলিং চার্ট অফ অ্যাকাউন্টস, তার মানে কি এইখানে যায়, এই জায়গার লিঙ্কটা চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে করেছে, তবেই তো চার্ট অফ অ্যাকাউন্টস থেকে এটাকে তুলতে পারলো। ঠিক আছে, আপনি যখন ধরুন একটা জিনিস দেখাই আপনাকে, এই অ্যাকাউন্ট গ্রুপ যখন ক্রিয়েট করতে গেছিলেন নিউ এন্ট্রিজ করে, তাহলে ফার্স্ট আপনার থেকে কী চেয়েছিল? চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে এই অ্যাকাউন্ট গ্রুপটা এখানে দিয়েছিলেন, তাহলে অ্যাকাউন্ট গ্রুপের কোডটা কার আন্ডারে হলো? চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে। তাহলে অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করলেন কোথায়? চার্ট অফ অ্যাকাউন্টসে। বাট চার্ট অফ অ্যাকাউন্টসটা কি অলরেডি আমরা অ্যাসাইন করেছিলাম কোথায়? না, আন্ডার কোম্পানি কোড, তাই তো? তো চার্ট অফ অ্যাকাউন্টসটা যদি আন্ডার কোম্পানি কোড করে থাকি, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসটা কোম্পানি কোডে করে রাখলে তাহলে অ্যাকাউন্ট গ্রুপটাও কিন্তু ইনডাইরেক্টলি কোম্পানি কোডের আন্ডারেই হয়ে গেল। ঠিক আছে, তো এইবার দেখুন এইখানকার কন্ট্রোলটা কেন না, এরা অ্যাকাউন্ট গ্রুপকে কন্ট্রোল চাইছে। অ্যাকাউন্ট গ্রুপটা যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টসের, সেই জন্য এই জায়গায় এই স্ক্রিনটাকে বলছে অ্যাকাউন্ট কন্ট্রোলিং চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এবার দেখুন এই যে যখনই আপনি একটা অ্যাকাউন্ট গ্রুপ দিয়ে দিলেন, আপনাকে বলতে হবে এই অ্যাকাউন্ট গ্রুপটা কার আন্ডারে, প্রফিট অ্যান্ড লস না ব্যালেন্স শিট।
ঠিক আছে, আপনাকে এটা বলতে হবে এটা প্রফিট অ্যান্ড লস না ব্যালেন্স শিট, তাহলে আপনি যে কোনো একটা বলে দিলেন। ঠিক আছে, এইবার দেখুন এখানে আসছে শর্ট টেক্সট, জিএল এর লং টেক্সট। ঠিক আছে, এটা ইএইচপি 7 বলে এটা অনেকটা বড় আসছে। অফিসিয়ালি ইসিসি 6-এ শর্ট টেক্সট হচ্ছে 22 ক্যারেক্টার্স আর লং টেক্সট হচ্ছে 55 ক্যারেক্টার্স। ঠিক আছে, এবার এটা তো হচ্ছে লেন্থের দিক দিয়ে গেল। নেক্সট এবার ফাংশনের দিক দিয়ে আসতে হবে। ফাংশনের দিক দিয়ে কি আমরা শর্ট টেক্সট কোথায় কাজে লাগে বা কোথায় ইম্প্যাক্ট আসে, লং টেক্সট কোথায় কাজে লাগে, কোথায় ইম্প্যাক্ট যায়। ঠিক আছে, শর্ট টেক্সট বেসিক্যালি যখন আপনি কোনো ডকুমেন্ট পোস্টিং করবেন, মানে ভাউচার এন্ট্রি করছেন, সেই ভাউচার এন্ট্রিতে যখন ডিসপ্লে হবে তখন শর্ট টেক্সটটা ডিসপ্লে হয়। মানে কীরকম, ধরুন আপনি একটা ব্যাংক লিখলেন এসবিআই আর শর্ট টেক্সটে, আর লং টেক্সটে লিখলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো আপনি যখন কোনো ভাউচার ব্যাংক ওরিয়েন্টেড করছেন, যে কোনো এক্সপেন্ডিচার পেমেন্ট করছেন ব্যাংক থেকে, তখন ওখানে যে প্রিন্টিংটা হবে ওখানে অ্যাকাউন্টটা আসবে এসবিআই শর্ট টেক্সট। ঠিক আছে, বাট ওইখানে যখন ভাউচারটা পোস্টিং হয়ে গেল, পোস্টিং হয়ে যাওয়ার পর যখন আপনার রিপোর্টিং দেখবেন, রিপোর্টিং বলতে কি বোঝায়, রিপোর্টিং বলতে বোঝায় যে জিএল এর রিপোর্টিং, যখন রিপোর্টিং দেখবেন রিপোর্টিংটা আসবে লং টেক্সট থেকে, রিপোর্টিংয়ে লং টেক্সট শো করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার শর্ট টেক্সট এবং লং টেক্সটের বেসিক ডেফিনেশন, ফাংশনাল ডিসঅ্যাডভান্টেজেস, এভরিথিং। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আসছি কন্ট্রোল ডেটা। কন্ট্রোল ডেটা স্ক্রিনে দেখুন ফার্স্ট কি লেখা আছে, অ্যাকাউন্ট কন্ট্রোল ইন কোম্পানি কোড। ঠিক আছে, তাহলে এই স্ক্রিনটার কন্ট্রোলকে না কোম্পানি কোড, কেন কন্ট্রোল হচ্ছে কোম্পানি কোড? প্রথমে দেখুন কি কারেন্সি কি চাইছে, অ্যাকাউন্ট কারেন্সি। অ্যাকাউন্ট কারেন্সি আপনার মেশিন কোড থেকে পাচ্ছে। ফার্স্ট আপনি অ্যাকাউন্ট কারেন্সি কোথায় মেনটেন করেছেন? কোম্পানি কোড ক্রিয়েট করার সময়তে। ঠিক আছে, যখন কোম্পানি কোড ক্রিয়েট করেছেন তখন আপনি কারেন্সি দিয়েছিলেন নিচে। ঠিক আছে, আয়নার দিয়েছিলেন, তো ও ওইটা ওখান থেকে পিক করছে। তাহলে ওইটা যদি ওখান থেকে পিক করে তাহলে এই স্ক্রিনের লিঙ্কটা আলটিমেট কোম্পানি কোডের সঙ্গে হয়ে যাচ্ছে। তো সেই জন্য এইটা হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলিং কোম্পানি কারেন্সির কোম্পানি কোড। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখুন এখানে হচ্ছে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি বলে একটা ছোট্ট চেকবক্স আছে, এটা ডিসেবল করা আছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে সমস্ত জিএল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আমরা লোকাল কারেন্সিতে দেখতে চাই তাদের ক্ষেত্রে আমরা এই চেকবক্সটাকে টিক মেরে রাখব। আমরা কী কী দেখতে চাই? আমরা দেখতে চাই ক্যাশে কত টাকা আছে, আমরা দেখতে চাই ব্যাংকে কত টাকা আছে, আমরা দেখতে চাই স্টক অ্যাকাউন্টে কত টাকা স্টক রয়েছে। ঠিক আছে, বা ক্যাশ ডিসকাউন্ট কত টাকা পেয়েছি, এরকম ধরনের যে সমস্ত এন্ট্রিগুলো টোটালি মানিটারি ফিগারে সবসময় দেখতে চাই, সেগুলো হচ্ছে আলটিমেটলি ক্ষেত্রে সেগুলো আমরা ওটাকে টিক মেরে রাখবো। ঠিক আছে, এবার হচ্ছে মাঝখানে আমরা রিকন অ্যাকাউন্ট ট্যাক্স ক্যাটাগরি যখন বোঝাবো, রিকন অ্যাকাউন্ট হবে ভেন্ডার কাস্টমার, তখন হবে ট্যাক্স যখন ট্যাক্সের সময় হবে। এখানে দেখুন যে কোনো জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে লাইন আইটেম ডিসপ্লে বলে একটা অপশান আছে, লাইন আইটেম ডিসপ্লে। এই লাইন আইটেম ডিসপ্লে চেকবক্সে টিক মেরে রাখতে হবে। যে কোনো জিএল ক্রিয়েট করার সময় লাইন আইটেম ডিসপ্লে চেকবক্সে টিক মেরে রাখা উচিত। লাইন আইটেম ডিসপ্লে চেকবক্সের ফাংশনটা কি? ধরুন আজকে আপনি একটা যে কোনো এক্সপেন্স অ্যাকাউন্ট, সে ধরুন প্রিন্টিং স্টেশনারি। ঠিক আছে, আজকে আপনি 2 তারিখে একটা পেমেন্ট করলেন, 2 তারিখে পেমেন্ট করেছেন 500 টাকা, 5 তারিখে পেমেন্ট করেছেন 600 টাকা, আর 8 তারিখে পেমেন্ট করেছেন 800 টাকা। তাহলে কত হলো? 500, 600, 1100, 800, 1900 টাকা। এবার ওই প্রিন্টিং স্টেশনারি অ্যাকাউন্টে, জিএল অ্যাকাউন্টে যদি লাইন আইটেম ডিসপ্লে টিকটা না মারা থাকে তাহলে ওই অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে যখন ডিসপ্লে দেখবেন তখন কিন্তু বাইফ্রাকেট করে কোন ডেটে কত টাকা পেমেন্ট হয়েছে
সেই এন্ট্রিগুলো শো করবে না, জাস্ট নেট ব্যালেন্সটা শো করে দেবে। তাহলে লাইন আইটেম ডিসপ্লেটা মানে কি, যে প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা লাইন আইটেমে ও শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে লাইন আইটেম ডিসপ্লে। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখুন শর্ট কি। শর্ট কির ফাংশনটা কি? শর্ট কি মানে হচ্ছে যখন আপনি এখানে শর্ট কি ইনবিল্ট কিছু করা আছে, শর্ট কি এখানে ইনবিল্ট কিছু করা আছে। ঠিক আছে, এই ধরুন শর্ট কি, যেমন পোস্টিং ডেট, ডকুমেন্ট ডেট, এই সমস্ত। তো এখন ব্যাপারটা হচ্ছে আগে শর্ট কি ব্যাপারটা বুঝে নিই। শর্ট কি কী কাজ করে? শর্ট কি হচ্ছে যে জিএলটা আমি ক্রিয়েট করছি সেই জিএলটা দিয়ে যখন পোস্টিং করব, আমরা পোস্টিংয়ের সময়তে যে কোনো জিএল পোস্টিংয়ের ক্ষেত্রে দুটো ডেট লাগে, একটা হচ্ছে ডকুমেন্ট ডেট, একটা হচ্ছে পোস্টিং ডেট। ঠিক আছে, একটা হচ্ছে ডকুমেন্ট ডেট, একটা হচ্ছে পোস্টিং ডেট। ঠিক আছে, ডকুমেন্ট ডেটটা কি? ডকুমেন্ট ডেটটা হচ্ছে বেসিক্যালি যে ডেটে আপনি বিলটা দেখতে পাচ্ছেন, আপনার হাতের সামনে যে ডকুমেন্টসটা এসছে সেই ডকুমেন্টসের উপর যে ডেটটা লেখা আছে দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট ডেট। ঠিক আছে, আচ্ছা। আর যে ডেটে আপনি অ্যাকাউন্টসে পোস্টিং করছেন সেই ডেটটা হচ্ছে পোস্টিং ডেট। আচ্ছা। ঠিক আছে, ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটে সেম হতে পারে, ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হতে পারে, বাট ডকুমেন্ট ডেট কোনোদিন পোস্টিং ডেটের পরে হবে না। পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের সেম হতে পারে বা ডকুমেন্ট ডেটের পরে হতে পারে, বাট পোস্টিং ডেট কোনোদিন ডকুমেন্ট ডেটের আগে হবে না। ঠিক আছে, তাহলে আপনি যদি কোনো সময়তে জিএলটাকে পোস্টিং করি মেশিনে, তাহলে আমি ওই জিএলটাকে পোস্টিংগুলো যে করেছি সেই শর্টিংটা কি ওয়াইজ দেখতে চাই, সেইটা হচ্ছে সেইটা ডিফাইন করছে শর্ট কি। আমি যদি ডকুমেন্ট ডেট ওয়াইজ দেখতে চাই তাহলে ডকুমেন্ট ডেট দিয়ে দেবো, যদি পোস্টিং ডেট ওয়াইজ দেখতে চাই তো পোস্টিং ডেট চুজ করবো। শর্ট কি কী করবে? শর্ট কি সিম্পলি যে আমার এন্ট্রিগুলোকে আমি যে ধরনের শর্ট লিস্ট চুজ করছি তার উপর বেস করে শর্টিং করে ডিসপ্লে করবে, আদারওয়াইজ কিছু না। ঠিক আছে, হয়ে গেল? ক্লিয়ার? ক্লিয়ার? লাস্ট আমরা ইন্ডিয়ার সাথে তো ওই এফএস 001 করলাম না। হুম, এখনও এফএস 0 বেরোয়নি, না। এখনও কিন্তু আমি অর্ধেক করাইনি স্যার ম্যাডাম জিএল। ঠিক আছে, এটা বিশাল বড় চ্যাপ্টার। নেক্সট পরের পেজে যাচ্ছি। এইখানে দেখুন কি আছে, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। দেখেছেন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ? আমরা ফিল্ড স্ট্যাটাস গ্রুপ করেছি। হ্যাঁ। ফিল্ড স্ট্যাটাস গ্রুপে আমরা আলটিমেটলি কি করেছি? হ্যালো, ভেরিয়েন্টের মধ্যে গ্রুপগুলোকে আমরা কপি করে নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা ভেরিয়েন্টের মধ্যে গ্রুপগুলোকে কপি করে নিয়েছিলাম 0001 গ্রুপ থেকে, 0001 ভেরিয়েন্ট থেকে আমরা নিজেদের ভেরিয়েন্ট ক্রিয়েট করার সময় সবকটা গ্রুপকে কপি করে নিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম একটা কথা, যে জিএল ক্রিয়েশনের সময় যে কোনো জিএল ক্রিয়েট করতে গেলে আমরা যে ধরনের জিএল, যে নেচারের জিএল, সেই নেচারের আপনাকে গ্রুপ চুজ করতে হবে। তাহলে এইখানে এই গ্রুপটা কি কাজ করছে? এক নম্বর হচ্ছে যখন আপনি একটা পার্টিকুলার জিএল ক্রিয়েট করতে যাবেন সেই জিএল এর রেসপেক্টিভ, এখানে লেখাটা দেখুন,
কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, খুব ভালো করে লেখাটা দেখুন, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন এ কোম্পানি কোড। ডকুমেন্ট ক্রিয়েশন মানে কি? ডকুমেন্ট পোস্টিংস। ক্লিয়ার? তো ডকুমেন্ট পোস্টিংয়ের জন্য আলটিমেটলি আর এই যে জেএলটা ক্রিয়েট করবেন, এই জেএলটা ক্রিয়েট করতে গেলে প্রথমত হচ্ছে এই জেএলটা দিয়ে যখন আপনি একটা পার্টিকুলার ডকুমেন্টকে ক্রিয়েট করবেন, সেই ডকুমেন্টটা তো কীরমভাবে আলটিমেটলি পোস্টিংটা হবে, সেটাই আলটিমেটলি কী কী ফিল্ড ফিল আপ করতে হবে, সেইগুলো হচ্ছে আমরা এখান থেকে পাবো। ঠিক আছে? বোঝা গেল? এখান থেকে আমি পাবো, এখান থেকে। ক্লিয়ার? তো এইবার হচ্ছে সেটা আমি যে ধরনের জিএল চুজ করব, দেখুন এখানে ড্রপডাউনে যান, গেলে দেখুন এখানে আপনি যে সেই 41টা 42টা করেছিলেন সব এখানে রয়েছে। G01 আমাকে দেখিয়েছিলাম, G04, G05, 5 এগুলো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার ডকুমেন্ট ক্রিয়েশন ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো, যে এখানে হলো যে কোনো জেলে এইটা হচ্ছে এদিককার পার্ট এক। নেক্সট হচ্ছে আমাকে যখন জিএল ক্রিয়েট করতে যাব, তখন আমাকে এই বাঁ দিকের ফার্স্ট চুজ করতে হবে এই বাটনগুলোর সঙ্গে আগে পরিচয়। দেখুন এই বাঁ দিকের ফার্স্ট বাটনটি ফাইন্ড বাটন, এটা কি? ক্রিয়েট বাটন, ক্রিয়েট। ঠিক আছে? তারপরে বাটনটা দেখুন ডিসপ্লে। ঠিক আছে? তারপরে বাটনটা দেখুন আপনার চেঞ্জ, মানে যদি এ করে। তারপরে বাটনটা দেখুন কপি বাটন। ঠিক আছে? ঠিক আছে? তারপরে বাটনটা দেখুন ব্লক, তারপর দেখুন ডিলিশন। ঠিক আছে? এই সমস্ত আছে। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা কি করছি, যে ধরুন এখানে এটা কি লেখা আছে? বিল্ডিং। ঠিক আছে? তো আমার এখানে জিএল এর মধ্যে বিল্ডিং আছে কি নেই আমি যদি দেখতে চাই, ফাইন্ডে গেলাম, গিয়ে সিম্পল এখানে লিখলাম বিল্ডিং। ঠিক আছে? লিখলাম, দেখুন এখানে যান, ও আপনাকে ঠিক বিল্ডিংয়ের জায়গায় ফাইন্ড করে দেখিয়ে দিয়েছে যে আপনার এখানে বিল্ডিং রয়েছে। ক্লিয়ার? তাহলে ফাইন্ড বাটনের ফাংশন বোঝা গেল। মেন অ্যান্ড ইম্পর্টেন্ট বাটন হচ্ছে ক্রিয়েট বাটন। যখনই জিএল ক্রিয়েট করবেন এই ক্রিয়েটে ক্লিক করতে হবে, এবং জিএল ক্রিয়েশনের সময় নাম্বার দিতে হবে। নাম্বারটা কোত্থেকে পাবেন? আমরা যে অ্যাকাউন্ট গ্রুপে যে নাম্বারটা দিয়েছে সেইটা, সেই ওয়াইজ নাম্বার দিতে হবে। যখন যে গ্রুপের জিএল ক্রিয়েট করবো সেই গ্রুপের নাম্বার দেবো, এবং কোম্পানি কোড চুজ করব করে এন্টার। নেক্সট হচ্ছে আমরা ডিসপ্লে বাটন, মানে ডিসপ্লে মানে কোনো জিএলকে দেখবো বলে একটা, এখানে কোনো যেমন লো ভ্যালু অ্যাসেটে গেলাম, এখানে ডাবল ক্লিক করুন ডিসপ্লে। ঠিক আছে? আমাকে দেখুন এখানে লো ভ্যালু অ্যাসেটটা এখানে ডিসপ্লে দেখাচ্ছে। ঠিক আছে? এরপর দেখুন চেঞ্জ বাটন, আমি লো ভ্যালু অ্যাসেটের নামটা চেঞ্জ করতে চাই, তো এবার চেঞ্জ গ্রুপ অ্যাকাউন্ট নাম্বারটা, যে আপনাকে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস বুঝিয়েছিলাম, মনে আছে? চার্ট অফ অ্যাকাউন্টসের সময় গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, সেইটা হচ্ছে গ্রুপ অ্যাকাউন্ট নাম্বার এখানে। না, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, অপারেশনাল চার্ট অফ অ্যাকাউন্টস, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, কান্ট্রি স্পেসিফিক, সেই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস যে বুঝিয়েছিলাম, সেই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের ক্ষেত্রে এইটা।
ঠিক আছে? তো এবার হচ্ছে যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা, হুম, ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে, যদি কিছু নাম্বার কিছু লেখা চেঞ্জ করতে চাই তখন এই বিল্ডিংস কিছু চেঞ্জ করতে চাই এটা। এবার হচ্ছে কপি। কপি বাটন মানে কি? কপি বাটন মানে হচ্ছে যে একটা জিএল, যদি ধরুন একটা কোম্পানি কোড থেকে আর একটা কোম্পানি কোডে যখন জিএল ক্রিয়েট করছেন, আপনি চাইছেন ওই কোম্পানি কোড থেকে এই কোম্পানি কোডে জিএলটাকে কপি করে নেওয়ার জন্য, এইটা একটা। অথবা এই কোম্পানি কোডের মধ্যে একটা জিএল থেকে আরেকটা জিএলে কপি করা। ধরুন আপনি একটা এক্সপেন্ডিচার করেছেন, রেন্ট, আপনাকে বললাম আরও 5টার এক্সপেন্ডিচার ক্রিয়েট করুন, তো সেই সবকটা এক্সপেন্ডিচার নেচার তো একই রকম হবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। তখন কী করলেন, ওই রেন্ট থেকে কপি করে আপনি কন্টিনিউয়াসলি পরপরগুলো করে দিয়ে গেলেন। ঠিক আছে, এটা হচ্ছে কপি বাটন। ব্লক বাটন মানে কি? মানে জিএলকে কোনো ব্লক করে দিলে সেই জিএলে কিন্তু আপনি আর এন্ট্রি করতে পারবেন না, তাহলে আপনার কাছে আর এন্ট্রি করার অপশন হবে না। হুম, ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিলিশন। সেট ফর ডিলিশন মানে কি? ডিলিশন মানে হচ্ছে দেখুন, ব্লক ব্লক যদি কোনো জিএলের মধ্যে এন্ট্রি থাকে তাহলে আপনি কিন্তু সেখানে তাকে ব্লক করতে পারবেন, ওই অবধি জিএল আপনার অ্যাকাউন্টসে শো করবে। ঠিক আছে, পরে নতুন এন্ট্রি হবে না, কিন্তু যতটা এন্ট্রি হচ্ছে ততটা শো করবে। আর ডিলিশন মানে কি? ডিলিশন মানে হচ্ছে যে কোনো একটা জিএল হয়তো এন্ট্রি করেছেন, সেই এন্ট্রিটা আপনার মনে হচ্ছে ভুল জায়গায় হয়ে গেছে, মানে জিএল ক্রিয়েট করেছেন আর কি, ভুল গ্রুপ হয়েছে বা ভুল কিছু হয়েছে, আপনি জিএলটাকে চাইছেন না। তো এখানে জিএল পারমানেন্টলি ডিলিট করার সেই অর্থে অপশান নেই, সেই জন্য এটাকে আমরা কী করি, ডিলিশন মার্ক দিয়ে রাখি। ডিলিশন মার্ক দিয়ে রাখলে ওই জিএল দিয়ে আপনি কোনো এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে, বাট কোনো জিএলের মধ্যে এন্ট্রি হয়ে থাকলে সেই জিএলকে কিন্তু ডিলিশন করতে পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার? হুম, হুম, হ্যালো? নামটা খুব একটা ঠিক মতো আসছে না। হ্যালো? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আর এইটা হচ্ছে চেঞ্জ কোম্পানি কোড। যখন আমরা কোম্পানি কোড চেঞ্জ করব তখন আমরা এটা ক্রিয়েট করে নেব। ঠিক আছে, তো এইটা আমি আপনাকে আজকে স্ক্রিনটা পুরো দেখিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দিনকে আপনাকে আমি পুরো জিএলটা ম্যানুয়ালি কীভাবে ক্রিয়েট করতে হয় করে আপনাকে দিয়ে 4-5টা জিএল ক্রিয়েট করে নেব। ঠিক আছে, আচ্ছা, আপনি, তারপর এই যে সেটিংসগুলো আজকে শিখলাম, এগুলো একবার প্র্যাকটিক্যালি করে নেবো, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি করাবো নেক্সট ক্লাসে হ্যাঁ, হ্যাঁ, পুরো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আজকের বেলা হতে পারে? হ্যাঁ।